হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের করাবো বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, অর্থাৎ থিওরেমস রিলেটেড টু ট্যানজেন্ট অফ এ সার্কেল। এই চ্যাপ্টারে এর আগে দুটো ক্লাস আমার করানো হয়ে গেছে। সেই দুটো ক্লাসে আমি উপপাদ্য 40 এবং 41 নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা এখনও পর্যন্ত আমার সেই দুটো ক্লাস দেখোনি, তারা সবার আগে সেই দুটো ক্লাসকে দেখতে হবে, নাহলে কিন্তু তোমাদের আজকের ক্লাসটি বুঝতে অসুবিধা হতে পারে। আজকের ক্লাসে আমি এই উপপাদ্য সংক্রান্তই বেশ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব, যেগুলো মাধ্যমিক পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা মন দিয়ে ক্লাসটি দেখো। তাহলে চলো শুরু করি আজকের ক্লাস। আজকের ক্লাসে সর্বপ্রথম আমরা যে অঙ্কটি নিয়ে আলোচনা করব, এটি একটি শর্ট কোশ্চেন, অর্থাৎ এই কোশ্চেনগুলো মাধ্যমিক পরীক্ষায় এমসিকিউ কোশ্চেন হিসাবে আসে। তাহলে তোমরা মন দিয়ে ক্লাসটি দেখো। এখানে কোশ্চেনে বলা হয়েছে, দেখো যে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করে। তার মানে ও কেন্দ্রীয় একটি বৃত্ত আছে। দেখো আমি পাশে কোশ্চেনটা থেকে ছবি অঙ্কন করেছি। এখানে ও কেন্দ্রীয় আমি একটি বৃত্ত এঁকেছি, যার বহিস্থ এ বিন্দু থেকে, দেখো বৃত্তের বাইরে একটা জায়গায় এখানে এ বিন্দু অবস্থান করছে। তাহলে এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করে। তাহলে আমি এ বিন্দু থেকে আমি একটা স্পর্শক অঙ্কন করেছি, যেটা বৃত্তকে কোথায় স্পর্শ করছে? বি বিন্দুতে স্পর্শ করছে। আর বলা হয়েছে যে ওবির মান 5 সেন্টিমিটার। ওবি মানে বৃত্তের কেন্দ্র থেকে এই যে স্পর্শ বিন্দু, এর যে দূরত্ব সেটা হচ্ছে 5 সেন্টিমিটার। এও ইকুয়াল টু 13 সেন্টিমিটার। এও হচ্ছে বহিস্থ বিন্দু থেকে বৃত্তের কেন্দ্রের দূরত্ব, সেটা হচ্ছে 13 সেন্টিমিটার। তাহলে এবি এর দৈর্ঘ্য নির্ণয় করো। এবি বলতে স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। এবিটা হচ্ছে এখানে স্পর্শক, এই স্পর্শকের দৈর্ঘ্য আমাকে নির্ণয় করতে হবে। এই অঙ্কটি তোমাদের করবার আগে, তোমাদের এর আগের ক্লাসে দেখবে আমি উপপাদ্য 40 নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে বলা হয়েছিল যে বৃত্তের কোন একটা বিন্দুতে স্পর্শক এবং এই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, এই দুটো পরস্পর লম্বভাবে অবস্থান করে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়। এটা উপপাদ্য 40-এ আমি প্রমাণ করেছি যে বৃত্তের কোন একটা বিন্দুতে স্পর্শক এবং এই স্পর্শ বিন্দুগামী যে ব্যাসার্ধ, তাহলে এই ব্যাসার্ধ এবং এই স্পর্শক পরস্পর লম্বভাবে অবস্থান করে, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এটা তোমরা উপপাদ্য 40-এ দেখতে পারো। তার জন্য তোমাদের ওই ক্লাসটা দেখতে হবে। তাহলে দেখো সেই উপপাদ্যটা আমরা এখানে ব্যবহার করতে পারি। তাহলে এখানে একটা ত্রিভুজ গঠন হলো, যে ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ, যার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি বা সমকোণ। তাহলে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রে, ও এ বি এর ক্ষেত্রে, তাহলে এটা যদি সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এই কোণটা যদি 90 ডিগ্রি হয়ে থাকে, তাহলে এদের একটাকে লম্ব এবং একটাকে ভূমি বলতে পারি, আর এটা হচ্ছে তোমার তাহলে অতিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের উপর আমি পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করলে সেখান থেকে বলতে পারি যে ওবি স্কোয়ার মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু হয় অতিভুজের স্কোয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। তাহলে এখানে কি কি মান তুমি জানো? দেখো ওবির মান জানো 5 সেন্টিমিটার, তাহলে এখানে 5-এর স্কোয়ার হয়ে গেল। এবিটা নির্ণয় করতে হবে। ও এর মান জানি 13 সেন্টিমিটার, তাহলে এখানে 13 স্কোয়ার, তাই তো? বা এটা 25 হবে। এবি স্কোয়ার 169, তাহলে এবি স্কোয়ার ইকুয়াল টু 169 মাইনাস এই যে 25টা রাইট সাইডে গিয়ে -25, অর্থাৎ এবি স্কোয়ার ইকুয়াল টু 144। এবার উভয় পক্ষে যদি আমি বর্গমূল করে দিই, তাহলে এখানে এবি স্কোয়ার থেকে হবে এবি, আর 144-এর বর্গমূল করলে 12 হয়, প্লাস মাইনাস 12 হয়। বর্গমূলের ক্ষেত্রে আবার প্লাস মাইনাস 12 লেখা উচিত, কিন্তু আমি শুধু +12 লিখছি। তার কারণ যেহেতু এবিটা কি একটা দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না, সেটা সবসময় পজিটিভ বা ধনাত্মক হয়, সেই কারণে নেগেটিভ মানটাকে অগ্রাহ্য করা হলো। ঠিক আছে? তাহলে এবির মানটা কত পেলাম? 12। তাহলে এবির দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছিল, সুতরাং এবি এর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। এবার আমি তোমাদের সাথে আরেকটি খুব ভালো অঙ্ক নিয়ে আলোচনা করব। তাহলে সবার প্রথমে তোমরা মন দিয়ে কোশ্চেনটি শোনো। এখানে বলা হয়েছে, দেখো যে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। তাহলে ও কেন্দ্রগামী একটা বৃত্ত আছে যার ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার। ঠিক আছে? ও বিন্দু থেকে 13 সেন্টিমিটার দূরত্বে পি একটা বিন্দু। তাহলে দেখো এই যে ও বিন্দু থেকে এই যে 13 সেন্টিমিটার দূরত্বে পি একটা বিন্দু। পি
পি বিন্দু থেকে বৃত্তের দুটো স্পর্শকের দৈর্ঘ্য আঁকা হয়েছে। এই যে পি বিন্দু থেকে একটা স্পর্শক হচ্ছে পি কিউ আর একটা স্পর্শক হচ্ছে পি আর। তাহলে পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। পি কিউ ও আর এই যে চতুর্ভুজটি তার ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে দুটো উপপাদ্য আমার কাজে লাগবে। একটা হচ্ছে এর আগের অঙ্কে যে উপপাদ্য 40 অ্যাপ্লাই করেছি সেটা কাজে লাগবে। সেখানে কি বলা হয়েছিল যে বৃত্তের কোনো একটা বিন্দুতে যে স্পর্শক এবং এই স্পর্শ বিন্দুগামী যে ব্যাসার্ধ, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এরা পরস্পর লম্বভাবে অবস্থান করে। ঠিক আছে, এরা পরস্পর লম্বভাবে অবস্থান করে। এই উপপাদ্যটাই আমি এই ত্রিভুজের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি। কারণ এখানেও দেখো বৃত্তের কোনো একটা বিন্দুতে যে আর বিন্দুতে একটা স্পর্শক টানা হয়েছে এবং আর বিন্দুটা যেহেতু এখানে স্পর্শ বিন্দু তাই ও আরটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে এই স্পর্শক এবং এই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এরা পরস্পর লম্বভাবে অবস্থান করছে। ঠিক আছে, তাহলে এখানে দুটো আমি সমকোণী ত্রিভুজ পেয়েছি, কারণ এই ত্রিভুজেরও একটা কোণ 90 ডিগ্রি, এই ত্রিভুজটারও একটা কোণ 90 ডিগ্রি। এটা আমি কি অ্যাপ্লাই করলাম? উপপাদ্য 40। এবার আমি উপপাদ্য 41 অ্যাপ্লাই করব। উপপাদ্য 41 তোমরা যদি দেখে থাকো তাহলে সেখানে দেখবে যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর দুটো স্পর্শক অঙ্কন করা যায়। বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর আমরা দুটো স্পর্শক অঙ্কন করতে পারি এবং এই উপপাদ্য 41-এ বলা হয়েছে সেই স্পর্শক দুটির দৈর্ঘ্য সমান হবে। তার মানে পি থেকে পি কিউর যে দূরত্ব আর পি থেকে পি আর এর দূরত্ব, এই দুটো দূরত্ব কি সমান? এই দূরত্বটা এই দূরত্বের সাথে সমান, এটাই উপপাদ্য 41-এ বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এই দুটো ত্রিভুজের মধ্যে এই দূরত্বটা এই দূরত্বের সাথে সমান, আর ওপিটা তো সাধারণ বাহু, ওপিটা দুটো ত্রিভুজেরই আছে, তার মানে ওটা দুটো ত্রিভুজের ক্ষেত্রেই সমান। আর বাকি পড়ে রইল এই ত্রিভুজের এই বাহু আর এখানে এই ত্রিভুজের এই বাহু। এই দুটোই হচ্ছে দেখো একই বৃত্তের দুটো ব্যাসার্ধ, কারণ দুটোর দৈর্ঘ্যই 5 সেন্টিমিটার। তাহলে এই বাহুটা এর এই বাহুটার সাথে সমান। তাহলে তুমি লক্ষ্য করো যে এই ত্রিভুজের 3টে বাহু এই ত্রিভুজের 3টে বাহুর সাথে সমান হয়ে গেল। তার মানে এই দুটো ত্রিভুজ একই ত্রিভুজ, তাই তো, একই মাপের দুটো ত্রিভুজ। তার মানে এই ত্রিভুজটার যা ক্ষেত্রফল হবে এই ত্রিভুজটার ক্ষেত্রফল একই হবে, তাই তো। যেহেতু এই দুটো ত্রিভুজেরই 3টে বাহু ওই ত্রিভুজের 3টে বাহু অনুরূপ 3টে বাহুর সাথে সমান হয়েছে, তাই আমি বলতে পারি এই ত্রিভুজের যা ক্ষেত্রফল হবে এই ত্রিভুজের ক্ষেত্রফলও কিন্তু একই হবে। তাহলে যেহেতু দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান, তাই আমি এখানে যে কোনো একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। নির্ণয় করে তাকে 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই বা 2 দিয়ে গুণ করে দিই, তাহলে আমি টোটাল এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। এবার তুমি লক্ষ্য করো এই দুটো ত্রিভুজের মোট ক্ষেত্রফলটাই হবে এই চতুর্ভুজটির ক্ষেত্রফল, তাই তো। এই দুটো ত্রিভুজের মোট ক্ষেত্রফলটাই হবে চতুর্ভুজটির ক্ষেত্রফল। তা আমাকে চতুর্ভুজটির ক্ষেত্রফলই নির্ণয় করতে বলা হয়েছে। এইভাবে আমরা অঙ্কটা সলভ করব। ঠিক আছে, তাহলে সবার প্রথমে আসা যাক ত্রিভুজ ও কিউ পি এর ক্ষেত্রে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এখানে কি দেখতে পাচ্ছি যে ও কিউটা লম্ব হচ্ছে পি কিউর উপর। তাহলে যেহেতু লম্ব তাহলে ত্রিভুজ ও পি কিউটা কি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করব। তা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী যে লম্ব স্কোয়ার প্লাস ভূমিটা হচ্ছে এখানে পি কিউ ইকুয়াল টু অতিভুজটা হচ্ছে ওপি। তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা ও কিউর মানটা দেখো 5 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে এটা 5 স্কোয়ার। পি কিউটা দেওয়া নেই। আবার ওপি ও হচ্ছে কেন্দ্র থেকে পি বিন্দুর দূরত্ব, সেটা হচ্ছে 13 সেন্টিমিটার, 13 স্কোয়ার। 5 স্কোয়ার মানে 25 প্লাস পি কিউ স্কোয়ার, 13 স্কোয়ার মানে 169। তাহলে এখান থেকে পি কিউ স্কোয়ার ইকুয়াল টু হবে 169 মাইনাস 25, অর্থাৎ পি কিউ স্কোয়ার হচ্ছে 144। উভয় পক্ষে বর্গমূল করো 12, পাশে লিখবে যেহেতু পি কিউ গ্রেটার দ্যান 0। পি কিউটা কি স্পর্শকের দৈর্ঘ্য, সেটা কখনো ঋণাত্মক হয় না। স্পর্শকের দৈর্ঘ্য যেহেতু ঋণাত্মক হয় না, তাই আমি এখানে বর্গমূল করলে প্লাস ভ্যালুটা নিলাম, মাইনাসটাকে নিলাম না। ঠিক আছে, তাহলে পি কিউ কী হলো, এই স্পর্শকের দৈর্ঘ্য হয়ে গেল। তাহলে এই স্পর্শকের দৈর্ঘ্য এটা মানে কি, এই সমকোণী ত্রিভুজটার ভূমি, আর এটা মানে হচ্ছে লম্ব। তাহলে লম্ব আর ভূমি পেয়ে গেলাম। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি, ক্ষেত্রফলের সূত্র তোমরা জানো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমি লিখতে পারি সুতরাং ত্রিভুজ ও কিউ পি এর ক্ষেত্রফল
তাই তো? এটাই কার সাথে সমান হবে? ত্রিভুজ বলো ও আর পি এর ক্ষেত্রফলের সাথে। এই ত্রিভুজের ক্ষেত্রফল যা হবে এই ত্রিভুজের ক্ষেত্রফল তাই হবে, দুটো সমান। কার সাথে সমান? হাফ ইন্টু ভূমি, ভূমি মান হচ্ছে এইটা যার মান বেরিয়েছে 12, ইন্টু উচ্চতা মান হচ্ছে 5। তাহলে কত হলো? 2-এর সাথে 12 কাটলে 6, 6 গুণ 5 মানে 30। ক্ষেত্রফলের একক কী হয়? বর্গ। এখানে একক কী দিয়েছে? সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। তাহলে 30 বর্গ সেন্টিমিটার হচ্ছে এক একটা ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফল কী হবে? সুতরাং পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু কত হবে? এক একটা যদি 30 হয় তাহলে 30 গুণ 2 অর্থাৎ 60 বর্গ সেন্টিমিটার। 30 গুণ 2 ইকুয়াল টু 60 বর্গ সেন্টিমিটার, সেটা হচ্ছে এই চতুর্ভুজটির ক্ষেত্রফল। তাহলে আজকের ক্লাস আমার এই পর্যন্তই থাকলো। তোমরা দেখো এর আগে যে অঙ্কটা করলাম সেখানে উপপাদ্য 40 অ্যাপ্লাই করেছি, এই অঙ্কটায় উপপাদ্য 40 এবং 41 দুটোই কিন্তু অ্যাপ্লাই হয়েছে। তাহলে এইভাবে যে উপপাদ্যগুলো তোমরা শিখেছো সেই উপপাদ্যগুলোকে অঙ্কের মাধ্যমে এইভাবে অ্যাপ্লাই করা যেতে পারে এবং এই ধরনের অঙ্কগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। তাই তোমরা অঙ্কগুলোকে খুব ভালো করে প্র্যাকটিস করে রেখো। তাহলে দেখা হচ্ছে এর পরের ক্লাসে। এর পরের যে উপপাদ্য রয়েছে অর্থাৎ লাস্ট উপপাদ্য নম্বর 42, সেটা নিয়ে আমরা এর পরের ক্লাসে ডিসকাস করব। তাহলে ততক্ষণ সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো।